তো সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি শুরু করছি। চৌম্বকত্ব আজকের লিখিত টপিক চৌম্বকত্ব থেকে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে দেখব যে চুম্বক এবং চৌম্বকত্ব কাকে বলে, চুম্বকের ধর্ম, বৈশিষ্ট্য এগুলো লিখুন। তারপর হচ্ছে চুম্বক কত প্রকার, কি কি, প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক, এগুলোর মধ্যে পার্থক্য, চৌম্বক, অচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য, এগুলো দেখব। তো চুম্বক এবং চৌম্বকত্ব কাকে বলে? চুম্বক হচ্ছে যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে তাদেরকে হচ্ছে চুম্বক বলে। আর চৌম্বকত্ব কি? চৌম্বকত্ব হচ্ছে কোনো চুম্বকের আকর্ষণী এবং দিক নির্দেশক ধর্মকে এর চুম্বকত্ব বলে। আর চৌম্বকত্ব হচ্ছে চুম্বকের একটি ভৌত ধর্ম। তারপর একটি চুম্বক থেকে কয়টি চুম্বক পাওয়া সম্ভব? একটি চুম্বক থেকে কিন্তু আসলে একাধিক অসংখ্য চুম্বক পাওয়া সম্ভব। কারণ যখন একটি চুম্বককে বিভক্ত করা হয়, খণ্ডিত করা হয়, তখন প্রত্যেকটি খণ্ডই কিন্তু একটা চুম্বক হিসেবে কাজ করে। অর্থাৎ প্রত্যেকটি মেরুই প্রত্যেকটি চুম্বক প্রত্যেকটি খণ্ডই ২ মেরু বিশিষ্ট একটি চুম্বকে পরিণত হয়। যার কারণে একটি চুম্বক থেকে অসংখ্য চুম্বক পাওয়া সম্ভব। তারপর হচ্ছে চুম্বকের ধর্ম অথবা বৈশিষ্ট্য কি? চুম্বকের মূল ধর্ম অথবা বৈশিষ্ট্য হচ্ছে ৪ টি। প্রথম হচ্ছে এর আকর্ষণী ধর্ম। চুম্বক লোহা বা লোহা মিশ্রিত ধাতু অথবা চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। এরপরে এর দিক নির্দেশক ধর্ম আছে। চুম্বককে সুতা দ্বারা মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি সর্বদা উত্তর দক্ষিণ মেরু করে থাকে। এরপরে হচ্ছে ২ প্রান্তে বিপরীত মেরু ধর্ম। এটি হচ্ছে সমধর্মী প্রান্তগুলি পরস্পরকে বিকর্ষণ এবং বিপরীতধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকীকরণ ধর্ম হচ্ছে কোনো চৌম্বক পদার্থকে চুম্বক দ্বারা ঘর্ষণ করলে কিন্তু সেই চৌম্বক পদার্থটি চুম্বকে পরিণত হয়। এরপর হচ্ছে চুম্বক কত প্রকার, কি কি? চুম্বক প্রধানত হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক চুম্বক, আরেকটা হচ্ছে কৃত্রিম চুম্বক। স্বাভাবিক বা প্রাকৃতিক চুম্বক কি? যে সকল চুম্বক খনি, পাহাড় বা প্রকৃতিতে পাওয়া যায় তাদেরকে হচ্ছে সব প্রাকৃতিক চুম্বক বলে। এদের তেমন নির্দিষ্ট আকার নেই এবং এদের চুম্বকত্ব কিন্তু শক্তিশালী না। তবে এদের হচ্ছে চুম্বকত্ব কিন্তু স্থায়ী। এরপরে হচ্ছে কৃত্রিম চুম্বক কি? যেগুলো হচ্ছে পরীক্ষাগারে চৌম্বক পদার্থ যেমন লোহা, ইস্পাত, নিকেল ইত্যাদিকে আ চুম্বকে পরিণত করা হলে তাদেরকে হচ্ছে কৃত্রিম চুম্বক বলে। কৃত্রিম চুম্বক আবার হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে অস্থায়ী চুম্বক, আরেকটা হচ্ছে স্থায়ী। অস্থায়ী হচ্ছে যেগুলো চৌম্বক ক্ষেত্র অপসারিত হওয়ার সাথে, সাথে এদের যেই চুম্বকের চুম্বকত্ব বিলুপ্ত হয় তাকে হচ্ছে অস্থায়ী চুম্বক বলে। আর স্থায়ী চুম্বক হচ্ছে চৌম্বক ক্ষেত্র অপসারিত হলেও যে চুম্বকের চুম্বকত্ব সহজে বিলুপ্ত হয় না তাদেরকেই কি বলে? তাদেরকেই হচ্ছে স্থায়ী চুম্বক বলে। স্থায়ী চুম্বক আবার ২ ধরনের। একটা হচ্ছে সংকর চুম্বক, আরেকটা হচ্ছে সিরামিক চুম্বক। এরপর প্রাকৃতিক এবং কৃত্রিম চুম্বকের পার্থক্য কি? এগুলো জাস্ট পড়ে আসলাম। প্রাকৃতিক চুম্বক হচ্ছে এগুলো খনিতে প্রকৃতিতে পাওয়া যায়। আর কৃত্রিম চুম্বক হচ্ছে পরীক্ষাগারে তৈরি করা হয়। আবার প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই। কৃত্রিম চুম্বককে প্রয়োজন মতো বিভিন্ন আকারে তৈরি করা যায়। প্রাকৃতিক চুম্বক শক্তিশালী নয়, কৃত্রিম চুম্বক শক্তিশালী। প্রাকৃতিক চুম্বকের কোনো ব্যবহার বর্তমানে নেই। প্রাচীনকালে হচ্ছে যে আ নাবিকেরা পথ নির্দেশক পাথর হিসেবে ব্যবহার করত। আর কৃত্রিম চুম্বক বর্তমানে বহুল ব্যবহৃত। এটি শিল্প ও বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত হয়। চুম্বক এবং চৌম্বক পদার্থের মধ্যে কি পার্থক্য? চুম্বকের হচ্ছে আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে। চৌম্বক পদার্থের আকর্ষণ বিকর্ষণ ধর্ম নেই। তারপর হচ্ছে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে চুম্বক। আর চৌম্বক পদার্থ চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে না। চুম্বক সর্বদাই উত্তর দক্ষিণ মেরু ধারণ করে থাকে। আর চৌম্বক পদার্থের এ ধরনের কোনো ধর্ম নেই। চৌম্বক এবং অচৌম্বক পদার্থ কাকে বলে? চৌম্বক পদার্থ হচ্ছে যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, ইস্পাত, গ্যালাডিয়াম ইত্যাদি। অচৌম্বক পদার্থ কি? যেগুলো হচ্ছে যাদেরকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে কখনোই চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে, যেমন সোনা, রূপা, তামা ইত্যাদি। চুম্বক তৈরি করা যায় এমন ধাতুগুলো কি, কি? চুম্বকের ৪ টি প্রয়োগের নাম লিখুন। চুম্বক তৈরি করা যায় এমন ধাতুগুলোকে চৌম্বক পদার্থ বলে। অর্থাৎ যে সকল পদার্থকে আ চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, গ্যালাডিয়াম ইত্যাদি ধাতু দ্বারা চুম্বক তৈরি করা যায়। চুম্বকের ৪ টি প্রয়োগ কি? দিক নির্দেশক কম্পাস তৈরিতে চুম্বক ব্যবহৃত হয়। রাডারের ট্রান্সফরমারে চুম্বক ব্যবহৃত হয়। তারপর হচ্ছে বৈদ্যুতিক ঘন্টায় এবং মোটরে চুম্বক ব্যবহৃত হয়। আমরা যে মাঝে মধ্যে যে খেলনাগুলো থেকে যে মোটর পেয়ে থাকি সেগুলোর মধ্যে কিন্তু ভিতরে চুম্বক থাকে। এরপরে হচ্ছে মাইক্রোফোন এবং লাউড স্পিকারে চুম্বক ব্যবহৃত হয়।
একটি চুম্বকের পোলারিটি ও কুড়ি বিন্দু বলতে কি বোঝায়? চুম্বকের পোলারিটি হচ্ছে যখন কোনো চৌম্বক পদার্থকে কোনো স্থায়ী চুম্বক বা পোলার দণ্ডের নিকট আনা হয়, তখন চৌম্বক পদার্থটি অস্থায়ী চুম্বকে পরিণত হয় এবং এর দুই পাশে চুম্বক দ্বিমেরু বা দ্বিপোল সৃষ্টি হয়। একে হচ্ছে চুম্বকের পোলারিটি বলে। অর্থাৎ চুম্বকের এই দ্বিপোল সৃষ্টির ধর্মকেই কিন্তু চুম্বকের পোলারিটি বলে। এরপরে কুড়িবিন্দু কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি চুম্বকের চুম্বকত্ব লোপ পায় তাকে কুড়িবিন্দু বলে। যেমন লোহার কুড়িবিন্দু বা কুড়ি তাপমাত্রা হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। আর নিকেলের কুড়িবিন্দু হচ্ছে 358 ডিগ্রি সেলসিয়াস। কোবাল্টের হচ্ছে 1131 ডিগ্রি সেলসিয়াস। চুম্বক ক্ষেত্র কি? বিদ্যুৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কিরূপ? এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র কি? একটি গতিশীল আধান বা স্থায়ী চুম্বক তার চারপাশে যে এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে তাকে ওই আধান বা চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। আহ, তো আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া অথবা তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব আছে। তো তড়িতের সাথে চুম্বকের পোলারিটির সম্পর্কটা কি? তো এটা আমরা জানি যে তড়িৎবাহী তারের চারদিকে একটি বন্ধ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আহ তড়িৎবাহী তারের চতুর্দিকে একটা বন্ধ তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। আমরা দেখছি যে যে এই যে তার তড়িৎবাহী তার এর চারপাশে কিন্তু একটা বন্ধ তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এখন যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎবাহী তারকে অর্থাৎ চুম্বক ক্ষেত্র কোন একটা চুম্বকের চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি তড়িৎবাহী তারকে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে রাখা হয়, তবে দুই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পরিবাহীর এক প্রান্তে কি হবে? বলরেখা সমমুখী হবে। এক প্রান্তে বলরেখা সমমুখী হবে, যার কারণে এরা বিকর্ষণ করবে এবং অপর প্রান্তে বিপরীত বলরেখাগুলো বিপরীতমুখী হবে, যার কারণে আকর্ষণ করবে। ফলে পরিবাহীটি একটি বল অনুভব করবে। এই বলের কারণে পরিবাহীটি চুম্বক ক্ষেত্র থেকে বের হবার চেষ্টা করবে, যা যা এই যে পাশের চিত্রে দেখানো হয়েছে। এই যে এই চিত্র আমরা দেখছি যে এই চুম্বকের সাথে এটি আহ, এটি হচ্ছে সমমুখী সমমুখী হয়েছে এবং যার কারণে বিকর্ষণ করছে। আবার এই চুম্বকের সাথে এটি আহ, বিপরীতমুখী আকর্ষণ করছে। তো এই যে পরিবাহী তারে যে তড়িৎ প্রবাহের দিক বিপরীত করলে বলের দিকও বিপরীত হয়ে যায়। এটি হচ্ছে কি? এটি হচ্ছে তড়িতের সাথে চুম্বক পোলারিটির সম্পর্ক। এরপরের টপিক হচ্ছে দণ্ড চুম্বক। দণ্ড চুম্বক থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে। তো প্রথমেই হচ্ছে দণ্ড চুম্বক বলতে কি বুঝেন? দণ্ড চুম্বক হলো একটি কৃত্রিম উপায়ে প্রস্তুতকৃত আয়তাকৃতির একটি চুম্বক। দণ্ড চুম্বকের এক প্রান্তে এন চিহ্ন দ্বারা হচ্ছে উত্তর মেরু এবং অন্য প্রান্তে এস চিহ্ন দ্বারা হচ্ছে দক্ষিণ মেরু বোঝানো হয়। এরপর দণ্ড চুম্বকের তিনটি বৈশিষ্ট্য লিখুন। দণ্ড চুম্বকের তিনটি বৈশিষ্ট্য হচ্ছে এটি আয়তাকার এবং কৃত্রিম উপায়ে চুম্বকিত। এর এক প্রান্ত উত্তর মেরু এবং অপর প্রান্ত দক্ষিণ মেরু থাকে। দণ্ড চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা থাকে, মাঝখানে হচ্ছে থাকে না। তো মাঝখানে কেন থাকে না? যে একটি দণ্ড চুম্বককে লোহার গুঁড়ার মধ্যে ডুবালে এর দুই পাশে লোহার গুঁড়া আটকে থাকে, মাঝখানে কেন আটকে থাকে না? যেহেতু এর মাঝখানে আকর্ষণ ক্ষমতা থাকে না। তো দণ্ড চুম্বকের মাঝখানে লোহার গুঁড়া আটকে না থাকার কারণ হচ্ছে এর মাঝখানে আকর্ষণ ক্ষমতা কম থাকে। দণ্ড চুম্বকের দুই প্রান্তে দুটি মেরু অবস্থিত এবং এতে অনেকগুলো অনুচুম্বক থাকে। চুম্বকের আণবিক তত্ত্ব অনুযায়ী চুম্বকের প্রতিটি অণুই দুই মেরু বিশিষ্ট একটি দণ্ড চুম্বক এবং দণ্ড চুম্বকে এগুলো সজ্জিত অবস্থায় থাকে। ফলে পাশাপাশি অবস্থিত দুটি অণুর মধ্যে বিপরীত মেরুদ্বয় থাকায় একটি অন্যটিকে নিষ্ক্রিয় করে দেয়। দণ্ড চুম্বকের দুই প্রান্ত ব্যতীত সমগ্র চুম্বক সজ্জিত অনুচুম্বকগুলো দ্বারা নিষ্ক্রিয় থাকে। এজন্য দণ্ড চুম্বকের দুই প্রান্তের আকর্ষণ ক্ষমতা থাকে কিন্তু মাঝখানে থাকে না। তাই লোহার গুঁড়াগুলো দণ্ড চুম্বকের মাঝখানে আটকে থাকে না। এরপর হচ্ছে চৌম্বক বলরেখা কি? এর ধর্মগুলো লিখুন। চৌম্বক বলরেখা হচ্ছে একটি চুম্বকের চারদিকে ওই চুম্বক ক্ষেত্রের প্রভাব বা বল বোঝার জন্য কতগুলো কতগুলো রেখা কল্পনা করা হয়। এই কাল্পনিক রেখাগুলোকে চুম্বক বলরেখা বলে। চৌম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আর অর্থাৎ এগুলো উত্তর মেরু থেকে শুরু হয় এবং দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। চৌম্বক বলরেখার ধর্মাবলী কি?
চৌম্বক বলরেখা বন্ধ বক্ররেখা। চৌম্বক বলরেখা উত্তর হতে দক্ষিণ মেরুতে যায়। বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না। বলরেখাগুলো পরস্পরের উপর আড়াআড়ি ভাবে পার্শ্ব চাপ দেয়। এরপরে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। স্পর্শক কি? স্পর্শক হচ্ছে কোনো বিন্দুর সাথে অঙ্কিত যে সমকোণ, ওইটি কিন্তু স্পর্শক। এরপরে হচ্ছে টর্ক কাকে বলে, এর ব্যবহার লিখুন। টর্ক হচ্ছে কি? একটি বিদ্যুৎবাহী তারের লুপ সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যথোপযুক্তভাবে ঝুলিয়ে দেওয়া হলে চৌম্বক বল লুপের উপর যে বিবর্তন বল সৃষ্টি করে, যা লুপটিকে মোচড় বা ঘুরানোর চেষ্টা করে, তাকে হচ্ছে টর্ক বলে। একে হচ্ছে টাউ দ্বারা প্রকাশ করা হয়। টাউ সিম্বলটা হচ্ছে এরকম, এটা টি এর মতো। তো টর্ক টাউ সমান কি? টর্ক টাউ সমান হচ্ছে বল গুণ বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো টর্কের ব্যবহার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বৈদ্যুতিক মোটর, জেনারেটর, গ্যালভানোমিটার ইত্যাদি যন্ত্র পরিচালনার কাজে কিন্তু টর্কের ব্যবহার রয়েছে। এরপর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একটি দণ্ড চুম্বকের উপর টর্ক আলোচনা করুন। তো এটা আমরা মনে করি যে এই একটা চিত্রে দেওয়া আছে যে 2L দৈর্ঘ্যের একটি দণ্ড চুম্বক ক্ষেত্র B এর সাথে কোণ উৎপন্ন করে। চুম্বক ক্ষেত্র B এর সাথে সমকোণ উৎপন্ন করে। এটা হচ্ছে সমকোণ উৎপন্ন করে। আচ্ছা, উত্তর মেরু বরাবর প্রযুক্ত বল কি? উত্তর মেরু বরাবর প্রযুক্ত বল হচ্ছে Mb। দক্ষিণ মেরু বরাবর প্রযুক্ত বিপরীতমুখী বল হচ্ছে, এটাও Mb, যেহেতু উভয় বলই সমান। এটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটি বল যে 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 অপর দিকের যে বল, বিপরীতমুখী বলটি সমান হবে। যেহেতু বল দুটি সমান এবং তারা বিপরীতমুখী ক্রিয়া করে, তাই তারা দণ্ড চুম্বকটিকে ঘুরাতে চেষ্টা করবে, অর্থাৎ টর্কের সৃষ্টি হবে। সুতরাং টর্ক টাউ সমান হচ্ছে বল গুণ বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো এখানে বল হচ্ছে mb এবং বলদ্বয়ের লম্ব দূরত্ব কি? বলদ্বয়ের লম্ব দূরত্ব হচ্ছে na। আবার আমরা পাই যে mb গুণ na সমান কিন্তু 2l sin আলফা। 2l sin আলফাটা কিভাবে এসেছে? আমরা পাশের চিত্রে ব্যাখ্যা দেখতে পাচ্ছি যে n এর পরিবর্তে 2l sin আলফা কিভাবে আসলো, এটা sin থিটার কিভাবে আসলো। তো সমকোণী ত্রিভুজ NAS, সমকোণী ত্রিভুজে দেখি যে আমরা sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটা sin থিটার সূত্র, লম্ব বাই অতিভুজ LA। তো লম্ব কি? লম্ব হচ্ছে NA আর অতিভুজ হচ্ছে NS। তো sin থিটা সমান NS ডিভাইডেড বাই NA ডিভাইডেড বাই 2L। 2L টা কিভাবে আসলো? NS সমান কিন্তু আমরা 2L আগেই ধরে নিয়েছি যে 2L দৈর্ঘ্যের একটা দণ্ড চুম্বক। তো এই যে 2L, আবার এরপর হচ্ছে আড়াআড়ি গুণের মাধ্যমে n এর সমান কি পাই? আমরা 2L sin থিটা পাই। তো এটাই সূত্র যে mb sin থিটা, mb গুণ 2L sin থিটা। আচ্ছা, এটা আবার এখান থেকে পাই কি? mb sin থিটা, যেহেতু এখানে m সমান 2Lm, 2Lm সমান হচ্ছে কি? চৌম্বক ভ্রামক। আমরা আবার চৌম্বক ভ্রামকের সূত্রটা পাই। সরি, চৌম্বক ভ্রামকের সূত্র কি? চৌম্বক ভ্রামকের সূত্র হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য গুণ চৌম্বক ভর। ঠিক আছে? তো mb sin থিটা, m সমান 2Lm চৌম্বক ভ্রামক। সুতরাং টর্ক সমান mb sin থিটা। এটি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একটি দণ্ড চুম্বকের টর্কের মান। এরপরে হচ্ছে পৃথিবী একটি বিরাট চুম্বক ব্যাখ্যা করুন। পৃথিবী একটি বিদ্যুৎ চুম্বক। এটি হচ্ছে সর্বপ্রথম বিজ্ঞানী গিলবার্ট 1600 সালে আবিষ্কার করেন যে পৃথিবী নিজেই একটি হচ্ছে চুম্বক। তো আমরা জানি যে সকল বস্তুর আকর্ষণ এবং দিক নির্দেশক ধর্ম আছে তাদেরকে চুম্বক বলে। তো জানি যে চুম্বকের সমজাতীয় মেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় মেরু হচ্ছে পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তো ভরকেন্দ্র থেকে মুক্তভাবে ঝুলানো একটি দণ্ড চুম্বক সর্বদা ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরু বরাবর অবস্থান করে। চুম্বকটিকে এই অবস্থান হতে সরিয়ে দিলেও তা কয়েকবার দোল খেয়ে পুনরায় উত্তর দক্ষিণ মেরু বরাবর স্থির হয়। অর্থাৎ কোন একটি শক্তির কারণে চুম্বক উত্তর দক্ষিণে মুক্তভাবে অবস্থান করে। যেহেতু ঝুলানো চুম্বকের কাছে অন্য কোনো চুম্বক নেই, কাজেই বোঝা যায় পৃথিবী চুম্বকের
পৃথিবী নিজেই হচ্ছে একটি চুম্বক। পৃথিবী নিজেই চুম্বক এবং পৃথিবীর চুম্বকের উপর তার আকর্ষণীয় বল প্রয়োগ করে, অর্থাৎ পৃথিবী নিজে একটি বিরাট চুম্বক। পৃথিবীর দক্ষিণ আহ, পৃথিবীর দক্ষিণ হচ্ছে উত্তর চুম্বকীয় প্রভাবের কারণে দণ্ড চুম্বক মুক্তভাবে উত্তর দক্ষিণে অবস্থান করে। এরপরে হচ্ছে টপিক ৩, চলচুম্বক, গ্যালভানোমিটার, কম্পন, ম্যাগনেটোমিটার, এগুলো হচ্ছে চুম্বকের বিভিন্ন যে সরঞ্জাম সেগুলি, চুম্বকের তৈরি সরঞ্জাম। তো এখান থেকে প্রশ্ন এসেছে যে ট্যানজেন্ট অথবা চলচুম্বক গ্যালভানোমিটার কাকে বলে, এর কার্যপ্রণালী প্রণালী গঠন লিখুন, ব্যবহার লিখুন, ম্যাগনেটোমিটার, কম্পন ম্যাগনেটোমিটার কি, এগুলি আমরা দেখি। ট্যানজেন্ট ম্যাগনেটো বা চলচুম্বক গ্যালভানোমিটার কাকে বলে, আহ, এর গঠন বা কার্যপ্রণালী দেখুন। ট্যানজেন্ট গ্যালভানোমিটার হলো এক ধরনের চলচুম্বক গ্যালভানোমিটার। এর গঠন কি, একটি বৃত্তাকার ফ্রেমের খাঁজের মধ্যে অনেকগুলো অন্তরিত তামার তার জড়ানো থাকে। তার কুণ্ডলীর কেন্দ্রস্থলে একটি চুম্বক শলাকা NS এমনভাবে আটকানো থাকে যেন শলাকাটি অনুভূমিক তলে ঘুরতে পারে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটি। কার্যপ্রণালী কি, যখন তারের কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এর সমানুপাতিক চুম্বক ক্ষেত্রের উদ্ভব হয়, যা কাঁটার দিক পরিবর্তন করে, ফলে বিদ্যুতের পরিমাণ নির্ণয় করা যায়। এরপর হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ব্যবহার লিখুন। এর অসুবিধাগুলো কি কি? ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ব্যবহার কি? ট্যানজেন্ট গ্যালভানোমিটারের সাহায্যে সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করা যায়। ভূচৌম্বক ক্ষেত্রের শক্তি নির্ণয় করা যায়। ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক তীব্রতা পরিমাপের জন্য এটি ব্যবহৃত হয়। একটি তারের বিদ্যুৎ পরিবাহী লুপের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র অনুসন্ধানে এই যন্ত্র ব্যবহৃত হয়। এর অসুবিধাগুলো কি? এর অসুবিধা হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটারের কুণ্ডলী গ্যালভানোমিটারের চেয়ে কম সংবেদনশীল। এই যন্ত্রে চুম্বক শলাকা ব্যবহৃত হয় বলে এর উপর পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রভাব থাকে। যেকোনো অবস্থানে রেখে এটি ব্যবহার করা যায় না। বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় বলে বিক্ষেপণ কোণের মান সঠিকভাবে নির্ণয় করা যায় না। এরপরে ম্যাগনেটোমিটার ও কম্পন ম্যাগনেটোমিটার কি? ম্যাগনেটোমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে কোনো চুম্বকের চৌম্বক ভ্রামক, দুটি চুম্বকের চৌম্বক ভ্রামকের তুলনা, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ইত্যাদি নির্ণয় করা হয়, তাকে হচ্ছে চৌম্বক মাপক যন্ত্র বা ম্যাগনেটোমিটার বলা হয়। ম্যাগনেটোমিটার হচ্ছে দুই ধরনের, বিক্ষেপী ম্যাগনেটোমিটার এবং কম্পন ম্যাগনেটোমিটার। কম্পন ম্যাগনেটোমিটার কি, যে যন্ত্রে চুম্বকের দোলন বা কম্পনকে কাজে লাগিয়ে চুম্বকত্বের বিভিন্ন পরীক্ষা করা হয় তাকে হচ্ছে কম্পন ম্যাগনেটোমিটার বলে। আমরা জানি যে আমাদের যে মোবাইল ফোনে যে ভাইব্রেশন করে, সেখানে কিন্তু মোবাইলের ভিতরে একটা ভাইব্রেটর থাকে, সেটিও কিন্তু চুম্বকের দ্বারা তৈরি। এরপরে হচ্ছে কম্পন চৌম্বকমান যন্ত্রের ব্যবহার লিখুন, অর্থাৎ হচ্ছে কম্পন ম্যাগনেটোমিটার বা ভাইব্রেশন ম্যাগনেটোমিটারের ব্যবহার। আহ, এর বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে, যেমন দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক তুলনা করা যায়, দুটি দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক তুলনা করা যায়, দুটি স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য তুলনা করা যায়, কোনো দণ্ড চুম্বকের চৌম্বক মোমেন্ট নির্ণয় করা যায়, কোনো স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্যের মান নির্ণয় করা যায়, MH এর মান নির্ণয় করা যায়। এরপর হচ্ছে ফেরোচুম্বক, প্যারাচুম্বক ও ডায়াচুম্বক পদার্থ কাকে বলে? এর সংজ্ঞা দিন, ব্যবহার লিখুন। ফেরোচুম্বক হচ্ছে যে সকল পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয় তাদেরকে হচ্ছে ফেরোচুম্বক পদার্থ বলে, যেমন আয়রন, কোবাল্ট ইত্যাদি। সোজা কথায় আমরা জানি যে আয়রনের সংকেত হচ্ছে ফেরাস, Fe। তো ফেরাস থেকে ফেরো থেকে ফেরোচুম্বক। এভাবে মনে রাখলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে যে সকল চুম্বক প্রবলভাবে আকৃষ্ট হয় তারাই হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। এদের ব্যবহার কি? এদের ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টায়, বৈদ্যুতিক মোটরে ফেরোচুম্বক পদার্থ ব্যবহৃত হয়। প্যারাচুম্বক পদার্থ হচ্ছে সাধারণভাবে যে সকল পদার্থ হচ্ছে ক্ষীণভাবে আকৃষ্ট হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয় তাদেরকে প্যারাচুম্বক বলে। অর্থাৎ যারা হচ্ছে চুম্বক ক্ষেত্রের আকৃষ্ট হতে প্যারা খায়, তারাই সোজা কথা হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। যেমন এর উদাহরণ হচ্ছে কপার। এর আরো কিছু উদাহরণ আছে, আমরা সেগুলো দেখে নিব, এর সামনে দেখব। এরপর এর ব্যবহার হচ্ছে রাডার এবং ট্রান্সফরমারে প্যারাচুম্বক পদার্থ ব্যবহৃত হয়।
এরপরে ডায়াচুম্বক পদার্থ, যে সকল পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়, এরা কিন্তু বিকর্ষিত হয়, এদেরকেই হচ্ছে ডায়াচুম্বক পদার্থ বলে, যেমন জিঙ্ক। ডায়াচুম্বক পদার্থের ব্যবহার কি? মাইক্রোফোন এবং লাউড স্পিকার। এরপর হচ্ছে ফেরোচুম্বক, প্যারাচুম্বক এবং ডায়াচুম্বক পদার্থের মধ্যে পার্থক্য লিখুন। পার্থক্যগুলো আমরা দেখি। ফেরোচুম্বক পদার্থ হচ্ছে কঠিন এবং স্ফটিকাকার হয়। প্যারাচুম্বক পদার্থ কঠিন, তরল বা বায়বীয় যেকোনো আকার, যেকোনো প্রকার হতে পারে। ডায়াচুম্বক পদার্থ হচ্ছে কঠিন, তরল বা বায়বীয় যেকোনো প্রকার হতে পারে। ফেরোচুম্বক পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, মানে প্রভাবিত হয় বলতে চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়। আর প্যারাচুম্বক পদার্থ হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা স্বল্প মাত্রায় আকৃষ্ট হয়। ডায়াচুম্বক পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা সামান্য পরিমাণ বিকর্ষিত হয়। তারপর হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। ফেরোচুম্বক পদার্থের মধ্যে একটি দণ্ড চুম্বক সরি একটি দণ্ড চুম্বক ক্ষেত্রের মধ্যে দণ্ডকে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঝুলিয়ে রাখলে দণ্ডটি চুম্বক ক্ষেত্রের বলরেখার সাথে সমান্তরালে থাকে। প্যারাচুম্বক পদার্থের একটি দণ্ডকে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঝুলিয়ে রাখলে দণ্ডটি ক্ষেত্রের চৌম্বক বলরেখার সমান্তরালে থাকতে চায়। আর এখানে ডায়াচুম্বক পদার্থের একটি দণ্ডকে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঝুলিয়ে রাখলে দণ্ডটি চুম্বক ক্ষেত্রের বলরেখার সাথে লম্বভাবে থাকতে চায়, অর্থাৎ সমকোণে থাকতে চায়। এরপরে ফেরোচুম্বক পদার্থের চৌম্বক ধারকত্ব বেশি, প্যারাচুম্বক পদার্থের চৌম্বক ধারকত্ব কম, ডায়াচুম্বক পদার্থের চৌম্বক ধারকত্ব 0। 5 নাম্বার হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার মান বায়ুর তুলনায় অনেক কম ফেরোচুম্বক পদার্থের। প্যারাচুম্বক পদার্থের হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার মান বায়ুর তুলনায় সামান্য বেশি। ডায়াচুম্বক পদার্থের হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার মান বায়ুর তুলনায় সামান্য কম। এরপরে ফেরোচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতার মান ধনাত্মক এবং 1 এর চেয়ে অনেক বেশি। প্যারাচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতার মান খুবই অল্প, কিন্তু এর মান ধনাত্মক। আর ডায়াচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতার মান খুবই অল্প, কিন্তু এর মান হচ্ছে ঋণাত্মক। এরপরে ফেরোচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতার মান তাপমাত্রার পরিবর্তনের সাথে জটিলভাবে পরিবর্তিত হয়। প্যারাচুম্বক পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেলে চৌম্বক প্রবণতার মান হ্রাস পায়। ডায়াচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতার মান তাপমাত্রার উপর নির্ভর করে না। ফেরোচুম্বক পদার্থের নির্দিষ্ট কুড়িবিন্দু থাকে, প্যারাচুম্বক পদার্থের কোনো কুড়িবিন্দু থাকে না, ডায়াচুম্বক পদার্থেরও কোনো কুড়িবিন্দু থাকে না। তো এগুলো হচ্ছে আহ ফেরোচুম্বক, প্যারাচুম্বক এবং ডায়াচুম্বক পদার্থের মধ্যে পার্থক্য। পরীক্ষায় যদি 1-2 নাম্বারের জন্য আসে তাহলে 2-3টা দিলেই এনাফ, বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট এগুলো জেনে রাখার জন্য। প্রিলিতেও এগুলো কাজে লাগবে। এরপরে একটি ফেরোচুম্বক পদার্থকে কিভাবে প্যারাচুম্বকে পরিণত করা যায়? আমরা জানি যে ফেরোচুম্বক পদার্থকে ফেরোচুম্বক পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয় এবং প্যারাচুম্বক পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয়। এখন একটি চুম্বককে উত্তেজিত করতে থাকলে এর চুম্বকত্ব ক্রমশ হ্রাস পায় এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় তার চুম্বকত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় বা লোপ পায়। এই তাপমাত্রাকে ওই চুম্বকের উপাদানের কুড়িবিন্দু বলে। অর্থাৎ কুড়িবিন্দুর তাপমাত্রার উপরে কোনো একটি ফেরোচুম্বক পদার্থকে উত্তপ্ত করলে তার ফেরোচুম্বকত্ব নষ্ট হয় এবং এটি প্যারাচুম্বকে পরিণত হয়। এরপর হচ্ছে চুম্বক ডোমেনের সংজ্ঞা দিন। ফেরোচুম্বক পদার্থে অসংখ্য চুম্বক এলাকা থাকে, যার মধ্যে চৌম্বক দ্বিপোলগুলো একই দিকে সজ্জিত থাকে, ফলে এরা স্বতন্ত্র চুম্বকের ন্যায় আচরণ করে। এরূপ চুম্বক এলাকাকে চুম্বক ডোমেন বলে। এখানে চিত্র দেওয়া আছে, আমরা দেখছি যে প্রত্যেকটা পদার্থের মধ্যে একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, যেগুলোর মধ্যে প্রত্যেকেই এক একটি দ্বিপোল নিজেদের মধ্যে দ্বিপোলে সজ্জিত হয়েছে, যার কারণে তারা একটি স্বতন্ত্র চুম্বকের ন্যায় আচরণ করছে। এরপরে হিস্টেরেসিস লুপ কি? হিস্টেরেসিস লুপ হচ্ছে কোনো ফেরোচুম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে চুম্বকিত করার পর চৌম্বক ক্ষেত্র অপসারণ করে বিচুম্বকিত করতে গেলে সেটি সহজে বিচুম্বকিত হতে চায় না। চৌম্বক ক্ষেত্র প্রয়োগের সময় পদার্থের চুম্বকত্ব যেভাবে বৃদ্ধি পায়, চৌম্বক ক্ষেত্র অপসারণের সময় চুম্বকত্ব সেভাবে হ্রাস পায় না। চৌম্বক পদার্থের বিচুম্বকিত হতে অনীহা বা শৈথিল্য প্রদর্শন করাকেই হচ্ছে হিস্টেরেসিস বলে, এবং যে লুপের সাহায্যে এটি চিত্রায়িত করা হয় তাকে হিস্টেরেসিস লুপ বলে। আমরা যে দেখতে পাচ্ছি চিত্রে ABCDEF একটি হিস্টেরেসিস লুপ। এটি হচ্ছে চুম্বক যে সিচুয়েশন বা
চুম্বক চুম্বকিত হওয়ার যে প্রবণতা এটি হচ্ছে এদিকে দেখাচ্ছে, কিন্তু এটি যখন বিচম্বিত হচ্ছে, স্যাচুরেশন ইন অপোজিট ডিরেকশন, ম্যাগনেটাইজিং ফোর্স ইন অপোজিট ডিরেকশন, তখন দেখছি আমরা যে এই যে অংশটা, এই অংশটা কিন্তু এখানে বেশি, কিন্তু এখানে এই অংশটা এই পরিমাণ কিন্তু কম। যার কারণে আমরা বুঝতে পারছি যে প্রবণতার মান আহ, এদিকে হচ্ছে একটু কম থাকে বা শৈথিল্য প্রদর্শন করে, এটাকে হিস্টেরেসিস বলে। এবং এই যে এই লুপটাকেই, এই যে এই লুপটাকেই কিন্তু হিস্টেরেসিস লুপ বলে। তড়িৎ চুম্বক কি, এটি কিভাবে তৈরি করা হয়? তো তড়িৎ চুম্বক হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বকের সৃষ্টি হয় তাকে তড়িৎ চুম্বক বলে। এটি এক ধরনের অস্থায়ী চুম্বক। তড়িৎ প্রবাহ বন্ধ করলে এর চুম্বকত্ব থাকে না। সাধারণত সলিনয়েডের ভিতরে কোনো লোহার দণ্ড ঢুকিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে লোহার দণ্ডটি অস্থায়ী চুম্বকত্ব লাভ করে। এই অস্থায়ী চুম্বকত্বই হচ্ছে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বকের ব্যবহার কি? তড়িৎ চুম্বকের ব্যবহার হচ্ছে স্পিকার, মাইক্রোফোন ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। লোহা এবং ইস্পাতের ভারী জিনিস উঠানামা করার কাজে যে ক্রেন ব্যবহার করা হয় তাতে কিন্তু তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। এরপর হচ্ছে সলিনয়েড কি? সলিনয়েডের সৃষ্ট চুম্বক ক্ষেত্রের প্রাবল্য কি কি উপায়ে বৃদ্ধি করা যায়? সলিনয়েড হলো কাছাকাছি অনেকগুলো প্যাচ যুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তারকুণ্ডলী। একটি লম্বা অন্তরিত পরিবাহক তারকে স্প্রিং এর মতো বহু পাকে ঘন সন্নিবেশিত করে সাজালে সলিনয়েড তৈরি হয়। তো সলিনয়েডের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করার উপায় কি? তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে এর প্রাবল্য বৃদ্ধি করা যায় সলিনয়েডের প্যাচের সংখ্যা বাড়িয়ে, তারপর হচ্ছে ইংরেজি ইউ অক্ষরের মতো বাঁকিয়ে চুম্বক মেরু দুটিকে আরো কাছাকাছি এনে। এভাবে হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা যায়। স্থায়ী চুম্বক কি, এর ব্যবহারগুলো দেখুন। কোন চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার পর চুম্বকত্ব প্রদানকারী শক্তিকে অপসারণ করলেও যদি চুম্বকত্ব অনেকদিন স্থায়ী থাকে, ওই চুম্বককে স্থায়ী চুম্বক বলে। যেমন ইস্পাত, টংস্টেন ইস্পাত, টংস্টেন ও ইস্পাতের সংকর। এরপর হচ্ছে অ্যালনিকো, অ্যালুমিনিয়াম, নিকেল এবং কোবাল্টের সংকর। এরপর হচ্ছে স্ট্যালয়, লোহা এবং সিলিকনের সংকরের। এগুলো হচ্ছে আহ স্থায়ী চুম্বক। এর ব্যবহার কি? কম্পিউটারের স্মৃতি ফিতায়, টেপ রেকর্ডারের ফিতায় স্থায়ী চুম্বক ব্যবহৃত হয়। স্থায়ী চুম্বকের সাহায্যে দিক নির্দেশক কম্পাস তৈরি করা হয়। লাউড স্পিকার, রেকর্ডিং যন্ত্র ইত্যাদিতেও কিন্তু স্থায়ী চুম্বক ব্যবহৃত হয়। এরপর অস্থায়ী চুম্বক হচ্ছে কোন চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার পর চুম্বকত্ব প্রদানকারী শক্তিকে অপসারণ করার সাথে সাথে চুম্বকত্ব বিলুপ্ত হয়, তবে ওই চুম্বককে অস্থায়ী চুম্বক বলে। সাধারণত কাঁচা লোহা, নিকেল, লোহার সংকর ধাতু ইত্যাদিতে অস্থায়ী চুম্বক তৈরি করা হয়। তো এতটুকুই হচ্ছে চুম্বকত্ব থেকে, চুম্বক এবং চুম্বকত্ব থেকে এই যে টপিক গুলো আমি পড়ালাম, আলোচনা করলাম, এগুলি মোটামুটি এইভাবে বিসিএস এ আসে। তো আজকে এতটুকুই থাকলো। সবার জন্য শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।